আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব রক্ষণ সংক্রান্ত, বিশেষ করে ফিফো এবং অ্যাভারেজ পদ্ধতি এর ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো লক্ষ্য করি, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন। বনানী ট্রেডার্স এর উৎপাদন বিভাগ থেকে 2018 সালের কাঁচামাল সংক্রান্ত প্রাপ্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। এখানে কিছু তথ্যাবলী আছে, লেনদেন আছে। এই লেনদেনের পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে 31 ডিসেম্বর 2018 তারিখে কাঁচামাল মজুদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এই তথ্যের পরিপ্রেক্ষিতে এখন ক নাম্বারে সমাধান করার চেষ্টা করব। তো কাঁচামাল মজুদের পরিমাণ নির্ণয়ের জন্য এই যে আমি লেনদেনগুলি ডান দিকে নিয়ে এসে রাখলাম, এটা দেখে আমি এইখানে সমাধান করব। তো উত্তর ক, কাঁচামালের মজুদের পরিমাণ নির্ণয় বলে আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। তারিখ, বিবরণ, কেজি, এখানেও কেজি আছে, দেখা যাচ্ছে না, এর নিচে চলে গেছে ছকটা। আমি এটা আনার কারণে এইখানে একটু ঢাকা পড়ে গেছে ছক, সমস্যা নেই, আমরা যেখানে লিখব সেই অংশটুকু ফাঁকা আছে। তো এখন আমরা এইখানে বিশেষ করে যেগুলি ইস্যু করা হয়েছে সেগুলি বিয়োগ করব, আর এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ যেগুলি ক্রয় আছে সেগুলি যোগ করব। তারপরে যোগ বিয়োগ করে আমরা মজুদের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো লক্ষ্য করি, 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল কত? 275 কেজি। এই যে 275 কেজি, শুধুমাত্র কেজিটা লিখব। তারপরে 5 তারিখে কী ছিল? ইস্যু করা হলো 150। 5 তারিখে ইস্যু, কারখানায় ইস্যু কত? 150 কেজি। এটা এই কারখানায় ইস্যু যেটা, সেটা তো বিয়োগ হবে, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি। আর এই প্রারম্ভিক এবং ক্রয় এগুলি যোগ হবে, তাই ওগুলির পাশে ব্র্যাকেট দিব না। এরপরে 10 তারিখে আমাদের এই অংশটি আমি আলাদা কালার দিয়ে রেখেছি, 10 এবং 15, এই দুটো এখানে আসবে না, কারণ ফরমাইশ প্রদান করা হলো এবং চাহিদাপত্র পাওয়া গেল, এই দুটো লেনদেন না, সেজন্য এই দুটো আসবে না। 12 তারিখে যে আছে 10 তারিখের ফরমাইশকৃত মাল পাওয়া গেল, তো এইটা আসবে। এইখানে আমরা এই 250 কেজি 12 তারিখ দিয়ে প্রাপ্তি বলে এই 250 কেজি লিখব এইখানে। 10 তারিখেরটা আসবে না, কিন্তু 12 তারিখের কেজি হবে 10 তারিখেরটা। এরপরে আবার 15 তারিখে আসবে না, 18 তারিখে আসবে ইস্যু। 15 তারিখ, এই 18 তারিখে কিন্তু এখানে ইস্যুর পরিমাণ উল্লেখ নাই, কিন্তু 15 তারিখ যেহেতু উল্লেখ আছে, 15 তারিখের এই 300 কেজি ব্র্যাকেটের মধ্যে লিখব, কেননা ইস্যু হলে বিয়োগ হবে। এরপরে 22 তারিখ, 22 তারিখের এই যে আবার ক্রয় করেছে, ক্রয় করলে বাড়ে, সেজন্য ক্রয় বলে আবার এইটা এখানে লিখব। 25 তারিখ এখানে ইস্যু, 25 তারিখ আবার ইস্যু করেছে, সেজন্য এটা আবার আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। আবার 30 তারিখ ইস্যু করেছে, এটাও আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি, এখানে যে কালো কালার দিয়ে রেখেছি যেগুলি প্রারম্ভিক মজুদ, ক্রয়, এই 3টা প্লাস হবে, আর অন্য লাল কালি যে যেগুলি দেওয়া আছে এইগুলি মাইনাস হবে, কেননা ইস্যু করলে বিয়োগ হয়। এই সবগুলি যোগ বিয়োগ করার পরে আমাদের যে একক পাবো 75 কেজি, এই 75 কেজি হচ্ছে সমাপনী মজুদ। আমাদের কাঁচামালের মজুদের পরিমাণ মানে কি? এই 75 কেজি নির্ণয় করতে বলেছে। তো এইভাবে আমরা ক নাম্বারে সমাধান করতে পারি। তো এবার আসি, আবার সেই উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারের সমাধানের জন্য। খ নাম্বারে কি বলেছে? ফিফো পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করো। এই তথ্যের আলোকে ফিফো এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যগুলি আগে এসেছে সেগুলি আগে আমরা বিশেষ করে ইস্যু করব। তো আমরা এখন ফিফো পদ্ধতিতে এই তথ্যের আলোকে খ নাম্বারে সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি এখানে ছক অঙ্কন করেছি, এই যে ফিফো পদ্ধতিতে আমরা এটা সমাধান করব। আর উপরে আমি
এই অঙ্কের যতগুলি লেনদেন ছিল এইখানে কিছু অংশ লিখেছি, 1 2 3 4টা, বাকিগুলি এইখানে লিখেছি, যাতে আমরা এই লেনদেন দেখে এটার সমাধান করতে পারি। ছক তোমরা অঙ্কন করতে পারো। আজকে আমার 7 নাম্বার ক্লাস, ইতিপূর্বে আমি 6টা ক্লাস নিয়েছি। আমার ক্লাসগুলি যারা দেখো তারাই ছক অঙ্কন করতে পারো। তারপরেও বলছি, তারিখ বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্ধৃত্ত, প্রত্যেকটার আবার 3টা করে কলাম হবে। দর, পরিমাণ দর, টাকা, পরিমাণ দর, টাকা, পরিমাণ দর, টাকা। প্রথমে আমরা লিখব 1 তারিখ 2018 জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্ধৃত্ত বা প্রারম্ভিক মজুদ বলে কয় কেজি প্রারম্ভিক মজুদ? 275 কেজি। কোথায় লিখব? এই উদ্ধৃত্তের ঘরে লিখব। প্রারম্ভিকটা সবসময় উদ্ধৃত্তের ঘরে লিখতে হয়। তো 275 কেজি পরিমাণের ঘরে লিখব। প্রতি কেজির দাম 20 টাকা, দরের ঘরে লিখব। 275কে 20 দিয়ে গুণ করলে আমাদের যেটা হয় সেটা শেষের ঘরে লিখব, 5500 টাকা। তারপরে আমরা একটি লম্বা দাগ দিব। দাগ দেওয়ার পরে আবার আমরা 5 তারিখ দিব। 5 তারিখে বলেছে কারখানায় ইস্যু। কারখানায় ইস্যু করা হয়েছে মানে কি? পণ্য কমে গেছে, মজুদ পণ্য কমে যাবে। সেজন্য আমরা ইস্যু কথাটা লিখে এই 150 কেজি আমরা এই ইস্যুর ঘরে লিখব। এখন 150 কেজি ইস্যু করব 275 কেজির ভিতর হতে, সেই জন্য আমরা এই 150 কেজি এখানে লিখব। এখন এইখানে কিন্তু দর নেওয়া নেই, লক্ষ্য করি। 5 তারিখে কিন্তু কারখানায় ইস্যু করা হলো 150 কেজির, দাম কিন্তু কত করে সেটা দেওয়া নেই। তাহলে রেট কত হবে? এইখানে যে রেটটা আছে, একটা মাত্র রেট আছে 20 টাকা, ওটাই হবে। তাহলে 150 কেজি, এই 150 কেজি ইস্যু করেছি, ইস্যুর ঘরে লিখেছি। 20 টাকা দর এখান থেকে নিয়েছি, উদ্ধৃত থেকে আমরা দর নিব, এই দুটো গুণ করে এখানে বসবে 3000 টাকা। এইবার আমরা এই উদ্ধৃত্ততে বাকি টাকা লিখব, তাই না? এখন নিয়ম হচ্ছে এই উদ্ধৃত্ত হতে যদি ইস্যু করি তাহলে কমে যাবে, আর ক্রয় করলে বাড়বে। তো ইস্যু যেহেতু করা হয়েছে 150 কেজি 275 কেজির মধ্যে হতে, তাহলে আমাদের এইখানে জের কত থাকবে? 275 কেজি হতে 150 কেজি বিয়োগ করলে 125 কেজি থাকে। দর 20 টাকা, 125কে 20 দিয়ে গুণ করলে এখানে হবে সম্ভবত 2500 টাকা। আবার আমরা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে 10 তারিখে কী বলছে? 21 টাকা দরে 250 কেজি কাঁচামালের ফরমাইশ দেওয়া হলো। এইটা এখানে আসবে না, 10 তারিখটা আসবে না। 10 তারিখে যে ফরমাইশ দিয়েছিলাম সেটা আমরা 12 তারিখে পেয়েছি। এই যে 12 তারিখে কি বলেছে? 10 তারিখের ফরমাইশকৃত মাল পাওয়া গেল, তাহলে এই 12 তারিখটা এখানে আসবে। ক্রয় বলে বা প্রাপ্তি বলে লিখব। 12 তারিখে কিন্তু টাকা পয়সা কিছু উল্লেখ নাই, এই ক্ষেত্রে আমরা এইটা লিখব। 10 তারিখেরটা বলে দিয়েছে 10 তারিখ। 10 তারিখে কয় কেজি ছিল? 250 কেজি, এখানে লিখব। 21 টাকা দর, দরের ঘরে 21 টাকা। 250কে 21 দিয়ে গুণ করলে যা হয় এখানে লিখব। তাহলে এই 250 কেজি 21 টাকা দর, এটা গুণ করে এখানে বসলো। এখন আমরা জানি ক্রয় করলে উদ্ধৃত্ত বাড়বে। বাড়বে কিভাবে লক্ষ্য করি, এটা এইখানে লিখব। কিন্তু তার আগে এই যে উপরে লাইনটা আছে, এই 125 20 গুণ করে 2500, এই লাইনটা এখানে তুলে নিব। 125 এখানে লিখব, 20 এখানে লিখব, এটা এখানে লিখব। লেখার পরে এখানে যেটি আছে সেটা আবার নিচে লাইন হবে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। প্রথমে আমরা এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা আগে লিখব, তারপরে এই লাইনটা এর নিচ দিয়ে লিখব, যেটি নতুন কেনা হলো। 250 পরিমাণের ঘরে লিখব, দরের ঘরে 21 টাকা এবং টাকার ঘরে লিখব এই টাকাটা। অর্থাৎ আমাদের 5 তারিখে ছিল এক লাইন, 12 তারিখে আরও আমরা 21 টাকা রেটে কিছু তো কেনার ফলে আমাদের আর একটা লাইন তৈরি হলো, মানে 2 লাইন আছে আমাদের পণ্য। দাগ দিব। দাগ দেওয়ার পরে আমাদের এই যে 15 তারিখটা লক্ষ্য করি, কারখানা থেকে 300 কেজি কাঁচামালের চাহিদা পাওয়া গেল। চাহিদা পাওয়া গেল, এটা কিন্তু আসবে না, আসবে এই 18 তারিখ। 18 তারিখ কি বলেছে? 15 তারিখে চাহিদাপত্রের মাল ইস্যু করা হলো। তাহলে এই 300 কেজি আমরা 18 তারিখে ইস্যু করেছি, সেজন্য এখানে তারিখ লেখার সময় 18 তারিখ লিখব। এই 18 তারিখে লিখব 15 তারিখের তথ্য কী ছিল? 300 একক ইস্যু করেছিলাম। এই যে 15 তারিখের চাহিদাপত্রের মাল ইস্যু করা হলো, তার মানে কি 300 একক ইস্যু করা হলো। এখন 300 একক ইস্যু করার ক্ষেত্রে এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা অঙ্ক করছি ফিফো পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে। তাহলে এই ক্ষেত্রে আমরা
ইস্যু করার সময় 300 কেজি একবারে বিক্রি করতে পারবো না। কেন পারবো না? আমাদের প্রথমে 125 কেজি, প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা আগে বিক্রি করব। ইস্যুর ঘরে লিখব এই 125 কেজি 20 টাকা রেট, 2500 টাকা। তারপরে আমাদের মোট আমরা 300 কেজি বিক্রি করব। এই যে 300 কেজি বিক্রি করব 18 তারিখে বা ইস্যু করব। 300-র মধ্যে আমরা এই 300-র মধ্যে আমরা 125 কেজি অলরেডি বিক্রি করেছি। তাহলে এখনও 175 কেজি আমাদের আরও বিক্রি করতে হবে। এখন এই 175 কেজি নিব এখান থেকে, নিচের লাইন থেকে। 175 কেজি দাম হবে এই 21 টাকা। 175কে 21 দিয়ে গুণ করলে এখানে টাকা হবে। বিষয়টা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। আমাদের মোট ইস্যু করব 300 কেজি। তো 300 কেজি পণ্য তো প্রথম লাইনে নাই। 20 টাকা দরের কত আছে? 125 কেজি। তো 125 কেজিটা আগে বিক্রি করলাম, এই লাইন শেষ। তারপরে এই লাইন থেকে বাকি 175 কেজি এখানে লিখব, এই নিচের টাকা দর হবে, গুণ করে এখানে লিখব। এইভাবে আমরা 300 কেজি পণ্য ইস্যু করেছি। এখন আমরা এই উদ্বৃত্তর ঘরে কত থাকবে? প্রথম লাইনটা কিন্তু এখানে শেষ নাই। 225 কেজি ছিল, সেখান থেকেও কিন্তু 175 কেজি বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা এই 250 কেজির মধ্যে হতে এইটা বিয়োগ করে যেটা সেটা এখানে লিখব, 75 কেজি থাকবে। 250 কেজির ভিতর থেকে 175 কেজি চলে গেলে বাকি 75 কেজি থাকে। কয় টাকা রেট? এই 21 টাকা রেট। 75কে 21 দিয়ে গুণ করে শেষে লিখব, আবার দাগ দিয়ে দিব। 22 তারিখে আবার কিনেছে, 22 তারিখ ক্রয়, কত একক? 325 কেজি, 22 টাকা দর। 325কে 22 দিয়ে গুণ করে এখানে টাকা লিখব। 325কে 22 দিয়ে গুণ করে এখানে টাকা লিখব। এবার আমরা এইখানে এই জেরের ঘরে এইটা লিখব, তাই না? তার আগে এই লাইনটা তুলে নিব। এই 75, 21, 1550 এটা তুলে নিব। তারপর এটা নিচে এই লাইনটা লিখব, 325, 22, 7150। অর্থাৎ ক্রয় করলে আমাদের লাইন, নতুন লাইন বাড়বে, সেজন্য এইটা লিখব নিচে, আর এইখানের এইটা উপরে তুলে নিব, আবার দাগ দিব। এরপরে লাস্ট এই যে 25 তারিখে আবার ইস্যু করেছে, 25 তারিখে আবার ইস্যু করেছে কত একক? 275 একক। তো 275 একক আমরা কিন্তু একবারে বিক্রি করতে পারবো না। প্রথমে বিক্রি করব এই 75 একক। 75 একক বিক্রি করব 21 টাকা দরে। এই 75 এখানে লিখলাম, 21 টাকা রেট, এই টাকাটা হবে গুণ করে। তাহলে আমাদের মোট বিক্রি করতে হবে কত? 275 একক কেজি। 275 কেজির মধ্যে মাত্র 75 কেজি আমরা অলরেডি ইস্যু করেছি, এখনও 200 কেজি বাকি আছে। সেই 200 কেজি নিচ থেকে নিব, নিচ থেকে নিব, এখান থেকে 200 কেজি এখানে লিখব। রেট হবে এই 22 টাকা। এটা গুণ করে এখানে বসবে। তারপরে কি করব? এই লাইনটা এখানে চলে গেছে, 325-এর মধ্যেও 200 চলে গেছে, আর বাকি থাকে 125 কেজি, এই 22 টাকা রেট। 125কে 22 দিয়ে গুণ করলে এখানে বসবে। শেষে আরেকটু বলছি, লক্ষ্য করি, এই 75 কেজি তো এখানে শেষ, তাই এই লাইনটা এখানে হবে না। 325-এর মধ্যে এখানে কিন্তু 200 চলে গেছে, এখানে লিখলে এখান থেকে বিয়োগ হবে। ইস্যুতে লিখলে যেটা ইস্যুতে লিখবো সেগুলো এখান থেকে বিয়োগ হবে। তাহলে 325 থেকে 200 বিয়োগ করলে এই 125 কেজি হয়, 22 টাকা রেট। এটা গুণ করে শেষে লিখেছি। আর একটা লেনদেন ছিল 30 তারিখ, ইস্যু করা হলো আবার 50 কেজি, আবার লিখব ইস্যু 50 কেজি। এখন কোথা থেকে নিব? এখানে 125 কেজি আছে, এখান থেকেই তো নিব 50 কেজি। রেট হবে 22, দুইটা গুণ করলে 1100 টাকা হয়। এবার জেরের ঘরে কত লিখব? 125-এর মধ্যে 50 কেজি চলে গেলে 75 কেজি থাকে, 22 টাকা রেট। 75কে 22 দিয়ে গুণ করলে এখানে লিখব। এটা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্য পেলাম ফিফো পদ্ধতিতে। এইভাবে আমরা ফিফো পদ্ধতিতে এই অঙ্ক করতে পারি সমাধান, বিশেষ করে মাল খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সে আমরা উদ্দীপকে ফিরে এলাম। এবার এই তথ্যের আলোকে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করব। তো ভারযুক্ত গড় পদ্ধতিতে করার জন্য আবার আমরা সেই ছক অঙ্কন করব। এই যে লেনদেনগুলো উপরে নিয়ে এসে রাখলাম, এখানে আমরা এই যে ছক অঙ্কন করলাম, একই রকম ছক হবে। আমরা ফিফো পদ্ধতিতে যেমন ছক করেছি অনুরূপ ছক হবে। তারপরে আবার সেই এই যে 1 তারিখে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য বলে এই 275 কেজি আমরা এই উদ্বৃত্তের ঘরে লিখব, যেহেতু মজুদ পণ্য সেই জন্য। এইখানে 275 কেজি 20 টাকা দরে গুণ করে হবে এখানে 5500। তারপরে এখানে একটি দাগ দিয়ে দিব। এরপরে 5 তারিখ ইস্যু কত কেজি? 150 কেজি। এই ইস্যুর ঘরে লিখব 150 কেজি। টাকা হবে 20 টাকা, 3000 হবে গুণ করে। জের লিখব 275 থেকে 150 চলে গেল, তাহলে থাকে আর 125 কেজি। 20 টাকা রেট, দুইটা গুণ করলে 2500 টাকা হবে। আবার দাগ দিব। এইবার 10 তারিখেটা লেনদেন হবে না, 12 তারিখে ক্রয় লিখব বা প্রাপ্তি লিখব। প্রাপ্তি লিখব 12 তারিখ দিয়ে, কিন্তু তথ্য লিখব 10 তারিখ দেখে, কেননা 10 তারিখ ফরমাস দেওয়া হলো, এটা লেনদেন না, কিন্তু পরেরটা লেনদেন হবে। 10 তারিখে কত ছিল? 250 কেজি, এটা এখানে লিখব। 21 টাকা লিখব, 250কে 21 দিয়ে গুণ করে এখানে লিখব। এবার আমরা শেষের ঘরে কিভাবে লিখব ভালো করে লক্ষ্য করি। যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি বলেছে, সেজন্য এখানে লেখার ক্ষেত্রে একটু কেয়ারফুলি হতে হবে। এইখানে লাইন আলাদা হবে না। ইতিপূর্বে আমরা যখন ফিফো পদ্ধতিতে করেছি তখন কিন্তু আমরা একাধিক লাইন হচ্ছিল এইখানে, কিন্তু এখানে এক লাইনই থাকবে। এক লাইনই যদি থাকে তাহলে আমাদের কিভাবে হবে? 125 কেজি ছিল, 250 কেজি কেনা হলো। 125 কেজি আর 250 কেজি গুণ করে হবে এখানে 375 কেজি। এখন দরের ঘরে কত লিখব? এখানে আছে 20 টাকা, এখানে আছে 21 টাকা, তাহলে কত লিখব? ঝামেলা না? এই ঝামেলা এড়ানোর জন্য আমরা প্রথমে কি করব? এই টাকা অর্থাৎ এই 2500 টাকা ছিল, আর এখানে 5250 টাকা এসেছে, তাহলে 2500 আর 5250 এই দুটো যোগ করে টাকার ঘরে লিখব। বিষয়টি আমি আবারও বলি, এই দরের ঘরে আমরা প্রথমে লিখব না লিখে কি করব? এই টাকা আর এই টাকা যোগ করে টাকার ঘরে লিখব, আর এই পরিমাণ আর এই পরিমাণ যোগ করে পরিমাণের ঘরে লিখব। তাহলে এখন ঘটনাটা কি হলো? 375 কেজির দাম এত টাকা, 1 কেজির দাম কত? গড় হিসেব করব। তাহলে 7750কে যদি 375 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি এইটা দিয়ে ভাগ করি, তাহলে এত টাকা হবে। কত হবে? 20.67। অর্থাৎ আমরা এই টাকাকে এই টাকা দিয়ে ভাগ করে এটা পেয়েছি। এবার আমরা 15 তারিখ হবে না, 18 তারিখ লিখব। 18 তারিখে বলছে 300 কেজি ইস্যু করা হয়েছে, তাহলে ইস্যু এই 300 কেজি একবারে লিখে দেবো ইস্যুর ঘরে। দর হবে এই দরটা হবে, এখানে যে দর আছে উদ্বৃত্তের ঘরে যে রেট আছে সেই রেট হবে, এটা গুণ করে এখানে বসবে। এবার শেষে আমরা 375 কেজির মধ্যে যদি 300 কেজি বিক্রি করে দিই, তাহলে বাকি থাকে 75 কেজি। আবারও বলি, একটু ব্যাকে যাই। 375 কেজি ছিল, সেখান থেকে 300 কেজি বিক্রি করেছি, তাহলে বাকি থাকে 75 কেজি। এখানে যে রেট আছে সেই রেট হবে, এটা গুণ করে এখানে লিখব। আবার দাগ দিব। এবার 22 তারিখ আবার ক্রয় করেছে 325 কেজি, ক্রয় বলে 325 কেজি লিখব। 22 টাকা দরে 22 টাকার ঘরে লিখব। এটা গুণ করে এখানে লিখব। ক্রয় করেছে 22 তারিখ, ক্রয়ের ঘরে লিখলাম। এখন ক্রয় করলে তো আবার আমরা এই যে 12 তারিখে যেভাবে লিখেছিলাম গড় করে, এখানে আবার সেভাবে লিখব। খেয়াল করি, 75 একক বা 75 কেজি আর এই 350 কেজি, মোট হচ্ছে 400 কেজি। আবারও বলি, 75 কেজি ছিল আর 325 কেজি কিনলাম। 75 আর 325 দুইটা গুণ করে 400 কেজি। আর আগে দাম ছিল 1550,
আর এখানে হয়েছে 7150। তাহলে এই টাকা আর এই টাকা যোগ করে আবার টাকার ঘরে লিখব। এবার মাঝখানে রেট লিখব কিভাবে? এই টাকাকে এই কেজি দিয়ে ভাগ হবে, অর্থাৎ 8700-কে যদি 400 দিয়ে ভাগ করি ক্যালকুলেটরে, তাহলে এইটা হবে 21.75, 21 টাকা 75 পয়সা। আবার এখানে দাগ দিব। এবার 25 তারিখ ইস্যু করেছে, ইস্যু লিখব। ইস্যুর ঘরে 275 কেজি লিখব একবারে। এই রেট লিখব, এখানে যে রেটটা আছে এই রেটটা লিখব। এটা গুণ করে এইখানে টাকা লিখব। আমরা জানি ইস্যু করলে বিয়োগ হয়, সেজন্য 400 থেকে 275 কেজি বিয়োগ করলে সম্ভবত এই 125 কেজি থাকবে। এই 125 কেজি এই রেটটা থাকবে, যে রেট আছে সেটাই থাকবে। এটা গুণ করে আবার শেষে লিখব। এটা গুণ করে আবার শেষে লিখব। আবার দাগ দিব। এবার 30 তারিখে আবার ইস্যু করেছে, লিখব ইস্যু কত কেজি? 50 কেজি। ইস্যুর ঘরে লিখব 50 কেজি। টাকা কত হবে? এই টাকাটা হবে, উপরে যে রেটটা আছে এখানে। সবসময় ইস্যু করার সময় এই উদ্বৃত্তের মধ্যে যে রেট থাকবে সেই রেট এখানে লিখতে হবে। তাহলে 21.75 এখানে লিখব। এটাকে গুণ করে এত হলো। এবার আমরা এখানে জের লিখব। এখানে 125 কেজি ছিল, তার মধ্যে 50 কেজি আমরা ইস্যু করেছি। থাকে কত? সম্ভবত 75 কেজি থাকে। এইটা থেকে এটা বিয়োগ করে 75 কেজি। এখানে দর যা আছে তাই লিখব। 75কে এটা দিয়ে গুণ করে শেষে এখানে টাকা লিখব। এবং এইটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের মূল্য এই ভারযুক্ত গড় পদ্ধতিতে। এখন তোমাদের মনে হতে পারে এত বড় অঙ্কের উত্তর কোনটা? এইটা হচ্ছে উত্তর, 1632 টাকা সমাপনী মজুত পণ্যের মূল্য। আশা করি এখন তোমরা পারবে। তো তোমাদের উত্তর হচ্ছে এইটুকু। আমি এই প্রশ্নটা উপরে লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই অধ্যায় সম্পর্কিত, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।